হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই বেশ ভালো আছো। আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় অর্থাৎ দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে অবচয় সংক্রান্ত একটি অঙ্ক দেখতে পাচ্ছ। এখানে একটি উদ্দীপক রয়েছে এবং তার নিচে কিছু প্রশ্ন রয়েছে। চলো প্রথমে আমরা উদ্দীপকে কি কি আছে তা সম্পর্কে জেনে নেই। তোমরা উদ্দীপকে তাকালে দেখতে পাবে সেখানে বলা রয়েছে শান্তা এন্টারপ্রাইজ 2017 সালের 1 জানুয়ারি তারিখে 5 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। আমরা বুঝতে পারছি জানুয়ারি মাসের 1 তারিখে সে যে মেশিনটা ক্রয় করেছিল তার মূল্য কত টাকা? 5 লাখ টাকা। তারপরে বলা রয়েছে মেশিনটির আরও বিভিন্ন ধরনের খরচ, যেমন মেশিনটির বহন খরচ 10,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 30,000 টাকা। অর্থাৎ মেশিন যে সে 5 লাখ টাকা দিয়ে কিনেছে, মেশিনের সাথে আনুষঙ্গিক আরও কত টাকা আছে এখানে রয়েছে 10,000 টাকা, এখানে রয়েছে মোট 30,000 টাকা। অর্থাৎ 30 আর 10 40, 40 আর মেশিনের 5 লাখ টাকা, মোট হচ্ছে মেশিনের মূল্য 5,40,000 টাকা। তো অঙ্কে কি আরও তথ্য আছে? মেশিনটির অনুমিত আয়ুষ্কাল 10 বছর, অর্থাৎ অনুমান করা হচ্ছে যে এই মেশিনটি 10 বছর পর্যন্ত রানিং থাকবে, অর্থাৎ 10 বছর পর্যন্ত সে একদম সূক্ষ্মভাবে কাজগুলো ঠিকমতো করতে পারবে। তারপর বলা রয়েছে কি, এবং ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা। এই ভগ্নাবশেষ মূল্যটা আসলে কি? ভগ্নাবশেষ মূল্য হচ্ছে এই মেশিনটাকে যদি 10 বছর পর বিক্রি করা যায় তাহলে সেই মেশিনটার মূল্য হতে পারে 50,000 টাকা। এই 50,000 টাকাটা কিন্তু নির্দিষ্ট না বন্ধুরা, কারণ এই মেশিনটার মূল্য 10 বছর পর 50,000 টাকা হতে পারে, 40,000 টাকাও হতে পারে, আবার 60,000 টাকাও হতে পারে। জাস্ট এটা একটা হচ্ছে অ্যাজাম্পশন, অর্থাৎ একটা ধারণা ছাড়া এটা কিছুই না। তো আমরা দেখতে পাচ্ছি ভগ্নাবশেষ মূল্য কত টাকা? 50,000 টাকা। এরপর বলা রয়েছে প্রতি বছর 31 ডিসেম্বর হিসাব বন্ধ করা হয়। এই লাইন না বললেও আমরা বুঝতে পারতাম যে হিসাবকাল সাধারণত 31 তারিখেই বন্ধ করা হয়। তারপর বলা রয়েছে কি, স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এখন তোমরা হয়তো অনেকে ভাববে যে স্যার, স্থির কিস্তি পদ্ধতিটা আবার কি জিনিস? তো তোমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেটাকে সরলরৈখিক পদ্ধতি হিসেবে বলি সেটাকেই স্থির কিস্তি পদ্ধতিও বলা হয়। তাই স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় সম্পর্কে তোমাদের আর কোনো কনফিউশন থাকার কথা না। তো বন্ধুরা, এবার আমরা দেখব আমাদের ক নং প্রশ্নে কি জানতে চেয়েছে। আমাদের ক নং প্রশ্ন জানতে চেয়েছে 2017 সালের অবচয় গণনা সহ নির্ণয় করো। অর্থাৎ ওই যে আমরা দেখছিলাম স্থির কিস্তি পদ্ধতিতে অবচয়ের কথা বলছিল, সেই স্থির কিস্তি বা সরলরৈখিক পদ্ধতিতে গণনা সহকারে অবচয়টা কিভাবে ধার্য করা যায় সেটা আমাদেরকে দেখাতে বলেছে। কয় সালের জন্য? মাত্র 1 সালের জন্য। অর্থাৎ যেই বছরের অঙ্কটা আমরা শুরুতে দেখেছিলাম 2017 সালের, সেই 17 সালের 1 বছরের অবচয়টা এখানে আমাদেরকে বের করতে বলেছে। অর্থাৎ আমরা কি করব? বার্ষিক অবচয়টা বের করব। তো এটা হচ্ছে আমাদের ক নাম্বারের কাজ। খ নাম্বারে বলেছে জাবেদা দাখিলা দেখাও, আর গ নাম্বারে বলেছে প্রথম 2 বছর অর্থাৎ 2017 এবং তার পরের বছর অর্থাৎ 2018, এই 2 সালের জন্য কি করতে হবে? খতিয়ান তৈরি করতে হবে। খতিয়ান কি কি? একটা হচ্ছে মেশিন হিসাব, আরেকটা হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব। তো আমাদের কি করতে হবে? এই 2টার খতিয়ান বের করতে হবে। প্রথমে আমরা ক নং প্রশ্নের সমাধান করব। আর ক নং প্রশ্ন সমাধান করার জন্য আমাদেরকে আগে মেশিনের মোট মূল্যের ব্যাপারটাকে দেখিয়ে দিতে হবে। কেন দেখিয়ে দিতে হবে? কারণ এখানে বলা রয়েছে গণনা সহ নির্ণয় করো। আমরা যেটাকে মনে মনে ওয়ার্কিং হিসেবে ধরতাম, এটাকে এখন গণনা সহকারে হুবহু দেখিয়ে দিতে হবে। চলো বন্ধুরা, আমরা প্রথমে মেশিনের মোট মূল্য নির্ণয় করি। আমরা লিখতে পারি মেশিনের মোট মূল্য নির্ণয়। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? মেশিনের ক্রয় মূল্য, এটার সাথে কি কি রয়েছে? ক্রয় মূল্যের সাথে রয়েছে বহন খরচ 10,000 টাকা। তার মানে আমাদেরকে বহন খরচ যোগ করতে হবে। একই সাথে সংস্থাপন ব্যয় আমরা দেখেছিলাম, এটাও যোগ করতে হবে। তাহলে কি দাঁড়াচ্ছে? মেশিনের ক্রয় মূল্য কত টাকা ছিল? 5 লাখ টাকা, যোগ বহন খরচ কত টাকা? 10,000 টাকা, যোগ সংস্থাপন ব্যয় কত টাকা? 30,000 টাকা। 5 লাখের সাথে যদি আমরা 30 আর 10 40 যোগ করি তাহলে হবে গিয়ে হচ্ছে 5,40,000 টাকা।
বন্ধুরা, এই 5,40,000 টাকা হচ্ছে মেশিনের মোট মূল্য, কিন্তু আমাদের কাছে কিন্তু মেশিনের মোট মূল্য জানতে চায়নি, আমাদের কাছে বার্ষিক অবচয়ের পরিমাণ জানতে চেয়েছে। তো তোমরা সবাই জানো সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় বের করার সূত্রটা হচ্ছে বার্ষিক অবচয় সমান মেশিনের মোট মূল্য বাদ ভগ্নাবশেষ মূল্য ভাগ প্রত্যাশিত আয়ুষ্কাল বা শুধু আয়ুষ্কাল। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছিলাম মেশিনের মোট মূল্য হচ্ছে কত টাকা? 5,40,000 টাকা। তার থেকে আমরা ভগ্নাবশেষ মূল্য বাদ দিব কত টাকা? 50,000 টাকা। আর প্রত্যাশিত আয়ুষ্কাল কত ছিল? আমরা দেখেছিলাম 10 বছর। তাহলে আমরা বলতে পারি 5,40,000 টাকা থেকে যদি আমরা 50,000 টাকা বাদ দেই তাহলে হবে গিয়ে হচ্ছে 4,90,000 টাকা। আর 4,90,000 টাকাকে 10 দিয়ে ভাগ করলে হবে গিয়ে হচ্ছে 49,000 টাকা। বন্ধুরা, এই 49,000 টাকাই হচ্ছে প্রত্যেক বছরের অবচয়। অর্থাৎ অঙ্কটা যদি আমরা 10 বছরের জন্য করি তাহলে 2017 সালেও অবচয় কত হবে? 49,000 টাকা। 2018 সালেও হবে 49,000 টাকা। 2019 সালেও হবে 49,000 টাকা। অর্থাৎ প্রত্যেক বছর অবচয়ের পরিমাণ সমান হবে। আর এটাই হচ্ছে আমাদের সরলরৈখিক পদ্ধতির মূল কথা। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ক নং প্রশ্নে আমাদেরকে অবচয় বের করতে বলেছিল, আর বার্ষিক অবচয় বের হচ্ছে কত টাকা? 49,000 টাকা। কিন্তু আমাদের খ নং প্রশ্নে কি বলেছে? 2017 সালের প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রদান করো। তোমরা সবাই জানো সাধারণত আমাদের এই অঙ্কগুলোতে যদি মেশিন বিক্রি করতে না বলে তাহলে প্রত্যেক বছরের জন্য 3টা করে জাবেদা প্রদান করতে হয়, যার একটা হচ্ছে মেশিন কেনার জন্য, 2 নম্বরটা হচ্ছে অবচয়ের জন্য, আর তোমরা সবাই জানো যত ধরনের খরচ জাতীয় হিসাবগুলো আছে এগুলোকে বছর শেষে বন্ধ করতে হয়। অর্থাৎ এই অবচয় হিসাবকে বন্ধ করার জন্য আমাদেরকে মোট 3টি জাবেদা দিতে হবে। তো প্রথমে আমাদের জাবেদাটা কিসের? মেশিন কেনার জন্য। আমরা মেশিন নগদও কিনতে পারি, আবার ব্যাংকের মাধ্যমেও কিনতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রায় 5 লাখ টাকা রয়েছে। এই 5 লাখ টাকাকে আমরা বলতে পারি তিনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করেছেন, কারণ সচরাচর 5 লাখ টাকা থেকে সাথে নিয়ে ঘুরবে না। তো এটা বলাই যায় 5 লাখ টাকা একটা চেকের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে সেই মেশিনের টাকাটাকে পে করেছে। তোমরা চাইলে এখানে নগদান হিসাব লিখতে পারো, তবে আমি প্রেফার করব যে তোমরা এখানে ব্যাংক হিসাব লিখবে। তো স্থায়ী সম্পত্তি কেনার জাবেদাটা কি? ওই স্থায়ী সম্পদ হিসাব ডেবিট, আর স্থায়ী সম্পদটা যেভাবে পে করেছে সম্পদের টাকাটা সেটা হচ্ছে ক্রেডিট। তাই আমরা বলতে পারি মেশিন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট। কবে হবে তারিখ? এটা তারিখ হবে 2017 সালের 1 জানুয়ারি তারিখে, কারণ এই 1 জানুয়ারি তারিখেই সেই মেশিনটা কিনেছিল। আমরা লিখব 2017 জানুয়ারি 1। জাবেদা কি হবে? মেশিন হিসাব, সংক্ষেপে আমি লিখছি ডিআর মানে ডেবিট, আরেকটা হচ্ছে কি ব্যাংক হিসাব ক্রেডিট। কত টাকা? মেশিনের মোট মূল্যটা কত ছিল? 5,40,000 টাকা। বন্ধুরা, তোমাদের সব থেকে বেশি ভুল হয় ঠিক এই জায়গাটাতে। তোমরা মনে করো যেখানে মেশিনের মোট মূল্য হবে গিয়ে হচ্ছে 5 লাখ টাকা, কিন্তু যখন আমরা জাবেদা দাখিলা প্রদান করব তখন প্রদান করার সময় মেশিনের মোট মূল্যটাকে এখানে আমাদেরকে দেখাতে হবে। তবে তোমরা চাইলে মেশিনের মূল্য অর্থাৎ 5 লাখ টাকাকে এখানে দেখাতে পারো, কিন্তু সেক্ষেত্রে তোমাকে 2টা জাবেদা এক্সট্রা দিতে হবে। একটা দিতে হবে বহন খরচের জন্য, আরেকটা দিতে হবে সংস্থাপন ব্যয়ের জন্য। এখন তোমরাই সিদ্ধান্ত নাও, তোমরা কি এক জাবেদায় পুরো টাকাটা দেখিয়ে দিবে, নাকি এটার জন্য মোট 3টা জাবেদা এক্সট্রা প্রদান করবে? তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের মেশিন ক্রয়ের জন্য জাবেদা। এবার আমরা কি করব? অবচয়ের জন্য জাবেদা দিব। তোমরা সবাই জানো অবচয়টা সাধারণত বছরের শেষে ধার্য করা হয়, তাই আমরা লিখতে পারি ডিসেম্বর 1। আর অবচয়ের জন্য আমরা কি জাবেদা দিব? সেটা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় ব্র্যাকেটে লিখব মেশিন হিসাব ক্রেডিট। কত টাকা? এখানে টাকাটা হচ্ছে আমরা প্রত্যেক বছর অবচয় বাবদ যে টাকাটা পেয়েছিলাম সেটাই, অর্থাৎ এই 49,000 টাকা আমাদেরকে জাবেদায় দেখাতে হবে। সমপরিমাণ টাকা আমরা ক্রেডিটও লিখব, ক্লোজ।
আর সর্বশেষ আমাদেরকে কি করতে হবে, ওই অবচয় হিসাবটাকে বন্ধ করে দিতে হবে। আর অবচয় হিসাবকে বন্ধ করার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা নতুন জাবেদার সাহায্য নিতে হবে। সেটা হচ্ছে ডিসেম্বর 31 তারিখে আমাদেরকে বন্ধ করতে হবে। সেটা আয় সারাংশ হিসাব ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। বন্ধুরা, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আমরা কেন আয় সারাংশ হিসাবকে ডেবিট করলাম। তোমরা মনে রাখবে, যখন কোনো খরচ বা যখন কোনো আয়কে বন্ধ করা হয় তখন তার বিপরীত কাজটুকু করতে হয়। যেমন ধরো, আমি যদি কোনো খরচ বন্ধ করতে যাই, খরচ আগে ছিল কি ডেবিট, তো বন্ধ করার সময় খরচ হয়ে যাবে কি ক্রেডিট। আর তখন আয় সারাংশটাকে তার বিপরীত নামে লিখতে হয়, অর্থাৎ অবচয় যেহেতু আমরা ক্রেডিটে লিখেছি, তার বিপরীতে ডেবিটে কি হবে, আয় সারাংশ হিসাব। তো সেজন্যই আমরা আয় সারাংশ হিসাবকে ডেবিট করেছি আর অবচয় হিসাবকে ক্রেডিট করেছি। এখন কথা হচ্ছে, আমরা যে টাকাটা বসাবো এই টাকার পরিমাণটা কত হবে। আমরা কিন্তু এই অবচয় হিসাবটাকেই এখানে এসে বন্ধ করে দিচ্ছি, অর্থাৎ এই 49,000 টাকাটাকেই আমাদেরকে বন্ধ করে দিতে হবে অবচয়টাকে সম্পূর্ণভাবে ক্লোজ করে দেওয়ার জন্য। তাই আমরা উপরে লিখেছিলাম 49,000 টাকা, এখানেও আমরা লিখব কত, 49,000 টাকা। বন্ধুরা, আমাদের খ নং প্রশ্ন জানতে চেয়েছিল 2017 সালে প্রয়োজনীয় জাবেদা দাখিলা প্রদান করো। আমরা 2017 সালের জন্য যে 3টি জাবেদা দরকার, সেই 3টি জাবেদা দাখিলা এখানে সম্পূর্ণভাবে দেখিয়ে দিয়েছি। আশা করি আমাদের খ নং প্রশ্নের উত্তর, অর্থাৎ প্রত্যেক বছর জাবেদা দাখিলা কিভাবে প্রদান করতে হয়, সেটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার আমরা আমাদের গ নং প্রশ্নের সমাধান করব। তোমরা দেখতে পেয়েছিলে আমাদের গ নং প্রশ্নে 2টি খতিয়ান চেয়েছিল। তার একটি হচ্ছে মেশিন হিসাব, আরেকটি হচ্ছে পুঞ্জীভূত অবচয় হিসাব। এখন কথা হচ্ছে, আমাদের যে বইতে মেইন অঙ্কটা রয়েছে সেখানে কিন্তু পুঞ্জীভূত অবচয় হিসাব নয়, বরং সেখানে অবচয় সঞ্চিত হিসাব বলেছিল। কিন্তু তোমরা মনে রাখবে, অবচয় সঞ্চিত হিসাব যা, পুঞ্জীভূত অবচয় হিসাব হচ্ছে তা। এখানে আরেকটি কথা বোঝার আছে, সেটা হচ্ছে বইতে কিন্তু উল্লেখ করে দেয়নি যে খতিয়ানটাকে চলমান যে ছকে করতে হবে নাকি টি ছকে করতে হবে। তো যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, তখন তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ছক দিয়ে করলেই হবে। কিন্তু আমরা জানি আমাদের জন্য চলমান যে ছকে খতিয়ান করা সব থেকে বেশি সুবিধাজনক, তাই আমরা চলমান যে ছকেই 2টি খতিয়ান তৈরি করব। তাছাড়াও আরেকটি ব্যাপার মনে রাখবে, আমরা জাবেদা করেছিলাম 1 বছরের, অর্থাৎ 2017 সালের, কিন্তু আমরা যখন খতিয়ানগুলো করব সেখানে কিন্তু আমাদেরকে 2 বছরের খতিয়ান করার কথা বলা রয়েছে। তো তাহলে আরেক বছরের খতিয়ানটা আমরা এক্সট্রা কীভাবে করব, যেহেতু জাবেদা আছে 1 বছরের। বাকি অংশটুকু আমরা যখন অঙ্ক করব তখনই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, আমাদের প্রথমে মেশিন হিসাব করতে বলা হয়েছিল, এজন্য আমরা শুরুতে মেশিন হিসাব দিয়ে শুরু করব। আর খতিয়ান তৈরি করার নিয়ম কি, জাবেদা থেকে তথ্য নিতে হবে আমাদেরকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা মেশিন হিসাব করছি, তাই আমাদেরকে জাবেদায় দেখতে হবে কোন কোন জাবেদায় মেশিন হিসাব আছে। একদম শুরুতে তোমরা দেখতে পাচ্ছ জানুয়ারি মাসের 1 তারিখে সেখানে রয়েছে মেশিন হিসাব, ডেবিটে টাকা হচ্ছে 5,40,000 টাকা। তাই আমরা কি করব, ডেবিট বরাবর 5,40,000 টাকা বসিয়ে দিব। কিন্তু নাম কি দিব, তার নামটা হবে কি হচ্ছে উল্টো, অর্থাৎ মেশিন হিসাবের বিপরীতে আছে ব্যাংক হিসাব, আমরাও এখানে ব্যাংক হিসাবটা লিখব। আর তারিখ কবে দিব, যেহেতু জানুয়ারি মাসের 1 তারিখে 2017 সালে মেশিনটা কেনা হয়েছিল, তাই আমরা যখন তারিখ ইউজ করব তখন লিখব 2017 জানুয়ারি 1। আর নাম কি লিখব, ব্যাংক হিসাব। জানুয়ারি 1 নাম হচ্ছে ব্যাংক হিসাব। কত টাকা রয়েছে বন্ধুরা, 5,40,000 টাকা। এই টাকাটা মেশিন হিসাব বরাবর কোন দিকে আছে, ডেবিট দিকে, তাই আমরা লিখবো এদিকে ডেবিট 5,40,000। আর যেহেতু টাকাটা ডেবিট এসেছে, প্রথম টাকাটা ডেবিট এসেছে, তা জেডটাও বা উদ্ধৃতটাও হবে কোন দিকে, ডেবিটের দিকে। এই গেল আমাদের প্রথম বছরের হিসাব। কিন্তু আমাদের অঙ্কে কিন্তু 2 বছরটা জানতে চেয়েছে। তো দ্বিতীয় বছরের ক্ষেত্রে কি হবে, এই যে বন্ধুরা মেশিনটা যে কিনেছে, এখানে যে মেশিনটা কেনা হয়েছে, এই মেশিনটা কিন্তু 1 বছরেই তার আয়ুষ্কাল শেষ হয়ে যাবে না। এই মেশিনটা তার পরের বছরও কাজ করবে, এরকম করে কমপক্ষে 10টা বছর মেশিন কাজ করবে, এটাই কিন্তু প্রত্যাশিত। যেহেতু এটা একটা স্থায়ী সম্পদ এবং এই স্থায়ী সম্পদকে আমরা প্রত্যেক বছর ব্যবহার করছি, তাই আমরা বলতে পারি পরের বছরও আমরা মেশিনটাকে ব্যবহার করব। এজন্য পরের বছর আর আমরা মেশিন হিসাব লিখব না, বরং তার পরিবর্তে আমরা লিখব কি, ব্যালেন্স BD। আর তারিখ কত হবে, সেই জানুয়ারি মাসের 1 তারিখে আমাদেরকে লিখতে হবে। তা আমরা লিখব 2018 সালের ক্ষেত্রে, অর্থাৎ পরের বছরে
বন্ধুরা, আমাদের আগে যে ব্যালেন্সটা ছিল 5,40,000 টাকা, সেটাকেই আমরা পরের বছর টেনে এনেছি। সেখানেও আমাদেরকে 5,40,000 টাকায় দেখানো লেগেছিল। জাস্ট নামটা কি, প্রথমে ছিল ব্যাংক হিসাব, সেটা পরে চেঞ্জ হয়ে গিয়েছে কি ব্যালেন্স বিডি নামে। এই হচ্ছে আমাদের প্রথম 2 বছরের জন্য মেশিন হিসাবের খতিয়ান, যেটা কিনা আমরা চলমান যে ছকে করেছি। এবার আমরা আমাদের দ্বিতীয় যে খতিয়ানটা রয়েছে, অর্থাৎ যেটাকে আমরা পুঞ্জীভূত অবচয় হিসাবে বলতে পারি কিংবা অবচয় সঞ্চিতি নামও ডাকতে পারি, সেটার কাজ করব। আমরা দেখব আমাদের জাবেদায় কোথায় পুঞ্জীভূত অবচয় হিসাবটা লেখা আছে। তোমরা যদি জাবেদার দিকে তাকাও তাহলে দেখতে পাবে আমাদের দ্বিতীয় জাবেদার ক্ষেত্রে সেই পুঞ্জীভূত অবচয় অর্থাৎ মেশিনের কথা উল্লেখ করা আছে। আর সেই টাকাটা কোন দিকে আছে? সেই টাকাটা ক্রেডিট দিক বরাবর আছে। আর মোট টাকা কত আছে? 49,000 টাকা। তো আমরা কি করব? ডিসেম্বর মাসের 1 তারিখে 2017 সাল এটা তারিখের ঘরে লিখব। তারপর তার নাম কি দিব? নাম দিব হচ্ছে তার বিপরীত নাম, অর্থাৎ অবচয় হিসাব। অর্থাৎ এখানে লিখব অবচয় হিসাব, এখানে তারিখ দিব 2017 ডিসেম্বর 31। আর আমরা যে টাকাটা ঘরে লিখব সেই টাকাটা লিখব গিয়ে হচ্ছে আমাদের ক্রেডিট টাকার ঘরে, কারণ পুঞ্জীভূত অবচয়টা ক্রেডিট দিকে আছে। চলো বন্ধুরা, এই কাজটা আমরা এবার করে দেখাই। আমরা লিখব 2017 ডিসেম্বর 31, আর নাম কি দিব? অবচয় হিসাব, বিপরীত নাম। টাকা কত রয়েছে? 49,000 টাকা। কোন দিকে? ক্রেডিট দিকে। সমপরিমাণ টাকা আমাদেরকে জেরের ক্ষেত্র দেখাতে হবে। এই তো গেল বন্ধুরা 2017 সালের হিসাব। এখন আমরা 2018 সালের ক্ষেত্রে কি করব? তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, প্রত্যেক বছর অবচয়ের জন্য জাবেদা দাখিলা দিতে হয়। আর যতবার আমরা জাবেদার দাখিলা দিব অবচয়ের জন্য বা যে কোনো খরচের জন্য, প্রত্যেক বছর সেই হিসাবটাকে কি করতে হবে? ক্লোজ করতে হবে। অর্থাৎ আমরা যদি পরের বছরও এই এন্ট্রির জাবেদা দিতাম, তখন অর্থাৎ আমরা যদি অবচয় জাবেদা দিতাম, তখন আগে অবচয় হিসাবটাকে দেখাতাম, এরপরে অবচয় হিসাবটাকে ক্লোজ করতাম। অর্থাৎ 17 সালে যেটাকে আমরা অবচয় হিসাব দেখিয়েছি 49,000 টাকা, আমরা 2018 সালেও অবচয় হিসাব দেখাবো 49,000 টাকা। তেমনিভাবে আমরা 2017 সালে যেভাবে অবচয় হিসাবকে ক্লোজ করে দিয়েছিলাম আয় সারাংশ দ্বারা, আমরা 2018 সালেও একই কাজ করব। অর্থাৎ আয় সারাংশ হিসাবের মাধ্যমে অবচয়টাকে ক্লোজ করে দিব। তাহলে আমাদের মূল ব্যাপারটা আসলে কি দাঁড়াচ্ছে? মূল ব্যাপারটা হচ্ছে আমরা এইখানে যে জাবেদার কাজটা করেছিলাম 49,000 টাকা, আমরা 2018 সালেও সেই 49,000 টাকায় কাজটাই করব। অর্থাৎ সেখানেও আমরা অবচয় হিসাব নামে 49,000 টাকাটাকে এক্সট্রা আগের বছরের সাথে যোগ করে দেখাবো। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম। এদিকে লিখব গিয়ে হচ্ছে 18 সালের কথা, আর তারিখ কি হবে? তারিখ এখানে ছিল কত? 2001। আমরা করছি অবচয় সঞ্চিতি হিসাব, অর্থাৎ ডিসেম্বর মাসের 31 তারিখ। আর নাম কি লিখব? নাম লিখব হচ্ছে অবচয় হিসাব। এখানে আমাদের কি করতে হবে? 49,000 টাকা দেখাতে হবে। তো বন্ধুরা, আমরা জানি ক্রেডিট আর ক্রেডিট যোগ হয়, আবার ডেবিট আর ডেবিট টাকা কি হবে? যোগ হবে। তাহলে 49-এর সাথে যদি আমরা এই 49,000 টাকা যোগ করি তাহলে কত হবে? 49 হচ্ছে 98, অর্থাৎ 98,000 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2 বছর শেষে আমাদের মেশিন হিসাবে ব্যালেন্স কত রয়েছে? 5,40,000 টাকা, যেটা কিনা 10 বছর পর্যন্ত একই থাকবে। আর আমাদের অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয় হিসাবে ব্যালেন্স কত দাঁড়াচ্ছে দ্বিতীয় বছর শেষে? সেটা হচ্ছে 98,000 টাকা। বন্ধুরা, আশা করি আমাদের গ নং প্রশ্নের উত্তর তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এই পর্যন্তই। আশা করি আমাদের আজকের এপিসোডের অঙ্কগুলো তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ। পরবর্তী এপিসোডে তোমাদের সাথে ভিন্ন কোনো অঙ্ক নিয়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই GoG8 এর সাথেই থেকো।